আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। টেকনিক্যাল সমস্যার কারণে আমাদের একটু লাইভ আসতে দেরি হয়ে গেল। সমস্যা নেই, আমরা আজকে 40তম বিসিএস প্রিলি এবং রিটেন প্রিলি পরীক্ষা গাণিতিক যুক্তি এবং মানসিক দক্ষতার প্রশ্নের যে 30টা প্রশ্ন আসছিল সেটা বিস্তারিত এবং শর্টকাট সমাধান দেখা দিব। আশা করি ক্লাসটা একটু লেন্থি হলেও আপনারা আমাদের সাথে থাকবেন। তো সবার শুরুতে রিকোয়েস্ট করবো যে আপনারা যারা ক্লাসটা জয়েন করতেছেন ক্লাসটা একটু শেয়ার করে দিবেন। সবাই জয়েন করলে আমরা ক্লাসটা শুরু করবো। তারপরে যারা এই ক্লাসটা জয়েন করতেছেন তারা কে কোথা থেকে জয়েন করতেছেন একটু জানাবেন। আমাদের আজকে সাউন্ড এবং পিকচার ক্লিয়ার আছে কিনা একটু কমেন্টে জানাবেন। ওই ক্লাসটা আমরা শেয়ার করে দিতেছি। তো আজকে ম্যাথ এবং মেন্টাল অ্যাবিলিটির যে 30টা প্রশ্ন আসছে এর মধ্যে মেন্টাল অ্যাবিলিটির প্রশ্নগুলো মোটামুটি সবগুলোই সহজ ছিল। আর ম্যাথের যে 15টা প্রশ্ন আসছে এর মধ্যে 12টা প্রশ্ন পারার মতো 2-3টা প্রশ্ন অনেকেরই সমস্যা হয়েছে। তা আমরা সামগ্রিকভাবে সবগুলো প্রশ্নের সমাধান দিয়ে দেব। আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমরা যে বিষয়টা আজকে ফোকাস করবো আজকে পরীক্ষার হলে কিভাবে দ্রুত সমাধান করা যায় সেই টেকনিকগুলো আমরা দেখবো। আচ্ছা, তো জাস্ট একটু দ্রুত শেয়ার করি। তো আপনারা প্রথম প্রশ্নটা স্ক্রিনে দেখেন আজকে। আমরা প্রথমে ম্যাথের 15টা প্রশ্ন সমাধান করবো, তারপরে আমরা আমাদের এটা আজকে যে সেটের কথা আমরা সমাধান দিব এটা হচ্ছে হেমন্ত হোসেন। ঠিক আছে, 141 নম্বর প্রশ্ন সুষম বহুভুজের প্রশ্ন, এখান থেকে শুরু হবে। আচ্ছা, ওকে। তাহলে সেই 141 নম্বর প্রশ্ন আপনারা দেখবেন যে সুষম বহুভুজের যে প্রশ্নগুলো আছে এগুলার অধিকাংশ প্রশ্নের সমাধান করা যাবে 360 ডিগ্রি ডিভাইডেড n। এখানে n হচ্ছে বাহুর সংখ্যা। তো এই সূত্র দিয়ে যেটা বাইর হবে, এই n হচ্ছে বাহুর সংখ্যা, এটা দ্বারা বাইর হবে বহিস্থ কোণের পরিমাণ। তো এখন দেখেন যে যদি বহিস্থ কোণের পরিমাণ দেওয়া থাকে তাহলে আমরা সরাসরি ওই বহিস্থ কোণ, ধরেন যে n এর মান হচ্ছে 6, তাহলে 6 দিয়ে 360 কে ভাগ করলে 60 ডিগ্রি হচ্ছে বহিস্থ কোণ। আবার যদি বহিস্থ কোণে 60 ডিগ্রি দিয়ে ভাগ করি তাহলে বাহুর সংখ্যা 6 এটা চলে আসে। কিন্তু যদি কখনো অন্তস্থ কোণের পরিমাণ দেওয়া থাকে আমরা জানি 180 ডিগ্রি মাইনাস অন্তস্থ কোণ ইকুয়াল টু বহিস্থ কোণ। তাহলে এই প্রশ্নে দেওয়া আছে যে 180 ডিগ্রি থেকে 168 ডিগ্রি বাদ দিতে হবে অন্তস্থ কোণ। কেন বাদ দিতে হবে? কারণ হচ্ছে যে যখন সুষম বহুভুজ থাকে তখন এই ভেতরের কোণটা যদি 168 ডিগ্রি হয় তাহলে এই বাইরের কোণটা এই সরল কোণ থেকে বাদ দিলে যেটা হয় সেটা। তাহলে এখানে সরল কোণ থেকে 168 বাদ দিলে হচ্ছে 12 ডিগ্রি, এবং 12 ডিগ্রি দিকে এই 360 কে ভাগ করলে হচ্ছে 30টি, অর্থাৎ বাহুর পরিমাণ হচ্ছে 30টি। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক। এই প্রশ্নটা আপনারা আমাদের বেসিক ম্যাথ বইয়ে পাবেন 956 নম্বর পৃষ্ঠায় 15 নম্বর প্রশ্ন। যাদের কাছে আমাদের বেসিক ম্যাথ বইটা আছে আমরা আজকে 6ষ্ঠ সংস্করণ থেকে রেফারেন্স গুলো দিব, ঠিক আছে, আপনারা দেখে নেবেন। এই প্রশ্নটা ওইখানে 162 ডিগ্রি আছে, আপনারা ছবি দেখাচ্ছি, ছবিতে আপনারা স্ক্রিনে দেখতে পাবেন 162 ডিগ্রি নাই, 141 সরি 141 141 ডিগ্রি। ওকে, তাহলে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে
62 ডিগ্রি বা অনেকগুলো আর কি বহুভুজের বহিস্থ কোণের পরিমাণের থাকলে সরাসরি বাইর করা যায়, আর অন্তঃস্থ কোণ থাকলে বিয়োগ করে বের করতে হয়। 142 নম্বর প্রশ্নটা দেখেন যে একটা সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার এবং উচ্চতা 1 সেন্টিমিটার হলে x এর মান কোনটি? এই প্রশ্নটা ইন্টারেস্টিংলি আমাদের বেসিক ম্যাথ বইয়ে হুবহু আছে আগে থেকে, হচ্ছে 919 নম্বর পৃষ্ঠায় 100 নম্বর প্রশ্ন। আপনারা যদি ত্রিভুজ অধ্যায়ে দেখেন, ছবি দেখেন, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখেন প্রশ্নটা হুবহু আছে, এটা শর্টকাটটা একটু আপনাদের দেখাই দেই। সেটা যদি একটা সমবাহু ত্রিভুজ থাকে, এই সমবাহু ত্রিভুজের মধ্যমা যেটা, সেটাই কিন্তু হচ্ছে উচ্চতা, কারণ সমবাহু ত্রিভুজের মধ্যমা এবং উচ্চতা একই। তাহলে এখন আসি এ বি সি, এটা যদি ডি হয়, এটা যদি এইচ উচ্চতা নেই, তাহলে এইচ এর মান বাইর করার সিস্টেম হচ্ছে যে উচ্চতা বা মধ্যমা যাই বলে, ঠিক আছে, ইকুয়াল টু √3/2 গুণন বাহু, অর্থাৎ বাহুর দৈর্ঘ্যটাকে √3/2 দ্বারা গুণ করলে এটার উচ্চতা বাইর হবে। যেহেতু এখানে প্রশ্নে দেওয়া আছে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2, তাহলে আমরা লিখি √3/2 × 2, কাটাকাটি করলে √3। আপনারা দেখেন আমাদের যে প্রশ্নটা থেকে কমন আসছিল, এই প্রশ্নটাতে আমরা সুন্দর করে উপরে একটা যে ত্রিভুজ, এখানে শর্টকাটটা দেওয়া আছে যে এখান থেকে শর্টকাট সূত্র বের করা যায়, এভাবে বলা আছে। এটা আপনারা একটু দেখে নিলে বুঝতে পারবেন যে বিস্তারিত করে দেওয়ার পরে এটা আছে। কিভাবে আসলো সেটা আমরা একটু বিস্তারিত দেখবো। এই অঙ্কটা আরো 2 ভাবে করা যাবে, সেই 2 ভাবে করতে গেলে সময় লাগবে, বাট এই জিনিসটা মনে রাখার জন্য যা যা দরকার আমরা কিন্তু। তো আসি, এটা যে আরো ভাবে, সেটা হচ্ছে যে এই উচ্চতা যদি x হয়, যেহেতু পুরাটাই মিলে হচ্ছে 2, মধ্যবিন্দুতে ছেদ করছে, তাহলে এই পাশে 1, এই পাশে 1, তাহলে আমরা এই সমবাহু ত্রিভুজটা যদি এই লম্ব বের করি, তাহলেও কিন্তু উচ্চতা বের হয়ে যাবে। তাহলে কিরকম দেখেন, এই 2 অতিভুজ আর হচ্ছে ভূমি, তাহলে 2² - 1² উপর √, তার মানে 4 থেকে 1 বাদ দিলে হচ্ছে 3, এই √3। এইভাবে করা যাবে। আরো একভাবে করা যাবে, তাহলে এটা হচ্ছে কি পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে, ঠিক আছে, বোঝার আছে, কিন্তু বুঝলে অনেক ভাবে হ্যান্ডেল করা যায়। আরেকটা হচ্ছে যে x এর সাপেক্ষে কি কি করা যায়। x এর সাপেক্ষে দেখেন, এখানে যেহেতু সমবাহু ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য 2, তাহলে সমবাহু ত্রিভুজটার ক্ষেত্রফল হচ্ছে √3/4 2², এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। আবার যেহেতু এই ত্রিভুজটা সমবাহু, আবার হচ্ছে যদি আমরা এটাকে লম্ব টার্গেট করি, তাহলে এটা কিন্তু এইভাবেও করা যায়, হাফ ইনটু ভূমি গুণন উচ্চতা। তাহলে এখান থেকে দেখেন যে এই ক্ষেত্রফল আর এই ক্ষেত্রফল কিন্তু একই ত্রিভুজের ক্ষেত্রফল। এখানে 2 2 বাদ, এখানে 2² মানে 4 4 4 বাদ, তাহলে x এর মান √3। এটা হচ্ছে যে দুইটাকে একবার সমবাহু ত্রিভুজ ধরে আর একবার হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র প্রয়োগ করে, দুই ক্ষেত্রফল দিয়ে যেহেতু এই বড় ত্রিভুজটার ক্ষেত্রফলই বোঝাচ্ছে, এই জন্য ক্ষেত্রফল ইকুয়াল টু ক্ষেত্রফল। আবার এখানে আমরা পিথাগোরাসের সূত্র প্রয়োগ করছি, আর এইটা হচ্ছে এই পিথাগোরাসের সূত্র থেকে শর্টকাটটা ক্লিয়ার। তো যাই হোক, যারা ভালোভাবে করবেন শর্টকাটে দ্রুত পারবেন, ঠিক আছে? আচ্ছা, তো সবাই কি এটা বুঝতে পারছেন? যারা একটু বুঝতে পারবেন ক্লাসটাতে একটু রেসপন্স করবেন। আমরা বিস্তারিত শর্টকাট এবং বিকল্প সমাধান, পরীক্ষার হলের উপযোগী সমাধান এবং আমাদের বইয়ের কোথায় কোথায় প্রশ্নগুলো ছিল, বোর্ড বইয়ের কোথা থেকে আসছে, এগুলো আমরা সমন্বয় করে দেখাই দিব, ঠিক আছে? আচ্ছা, আসি 143 নম্বর প্রশ্ন। 143 নম্বর প্রশ্নটা ছিল সমান্তর ধারার প্রশ্ন, যেখানে মাঝখানে দুটো পদ দেওয়া আছে। দেখেন 153 নম্বর প্রশ্নটাও 2-3 ভাবে করা যাবে, আমি দেখাই দিতেছি। পি কিউ আর শো, সাধারণত এরকম সমান্তর ধারা দেওয়া থাকলে, আরো যদি অনেকগুলো পদ দেওয়া থাকতো, তাহলে মূল যে জিনিসটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে এই পি কিউ এর মান বের করার জন্য সমীকরণ ফেলতে হবে। এই সমীকরণটা 2-3 ভাবে ফেলা যায়। কিভাবে? যে দেখেন, এই পি আর 5 এর মাঝখানে যা ডিফারেন্স, পি আর কিউ এর মাঝখানে যা ডিফারেন্স, কিউ আর 16 এর মাঝখানে ডিফারেন্স, সবগুলো কিন্তু সমান সমান। এখন এই যেহেতু অল্প কয়েকটা রাশি দেওয়া আছে, তাহলে আমরা কিন্তু বিস্তারিত না করে শর্টকাটে এইভাবে করতে পারি। এই 5 থেকে 16 পর্যন্ত এই ডিসটেন্সটা কত, মোট ডিসটেন্স, তাহলে 16 মাইনাস, আর এটা হচ্ছে মাইনাস মানে ব্যবধান, আর এই মাইনাসটা হচ্ছে রাশির সাথে লাগানো আছে, তাহলে 16 মাইনাস মাইনাস প্লাস 5 সমান 21। এই মোট গ্যাপটা হচ্ছে 21। কয়টা গ্যাপ? একটা গ্যাপ, দুইটা গ্যাপ, তিনটা গ্যাপ। তিনটা গ্যাপকে যদি আমরা 21 কে ভাগ করি, তাহলে একটা গ্যাপের মান 7। তার মানে 5 এর সাথে যদি আমরা 7 যোগ করি, তাহলে হচ্ছে দ্বিতীয় রাশি 2। আবার 2 এর সাথে 7 যোগ করলে তৃতীয় রাশি 9। 9 এর সাথে 7 যোগ করলে চতুর্থ রাশি 16। তার মানে পি এর জায়গায় 2 এবং কিউ এর জায়গায়
জায়গায় 9 বসালে সম্পূর্ণ রাশিটার সমান্তর ধারাটা ঠিক থাকে, গ্যাপগুলো সমান সমান থাকে, তাহলে অ্যান্সার হচ্ছে 2 এবং 9। এটা হচ্ছে সবথেকে সহজ সিস্টেম। এখন যদি ফর্মালি আপনি শিখতে চান তাহলে ফর্মালিটিসটা হচ্ছে এইরকম যে এই যে 16 আছে না, এই 16 এর সাপেক্ষে আপনারা এখানে ব্যবধান যে আছে সাধারণত ডি এর মান বাইর করা যায় কিভাবে? আমরা জানি r তম পদ এখানে তো চতুর্থ পদ 16 না, চতুর্থ পদ 16 সমান সমান a প্লাস r মাইনাস 1 ইন্টু d সমান সমান 16। এই যে r এর মান যেহেতু 4, তাহলে হচ্ছে a এর মান কত? এর মান -5, 4 থেকে 1 বাদ দিলে 3 প্লাস 3d ইকুয়াল টু 16। এই যেটা করছিলাম আমরা মুখে মুখে ওইটাই কিন্তু এখানে আসতেছে, 3d ইকুয়াল টু 21 আর d এর মান হচ্ছে 7। এই 7 এখন বসাই দিলে বাকি দুটো রাশির মান চলে আসবে। এটা হচ্ছে ফর্মালিটিস মেইনটেইন করে, আর আগেরটা হচ্ছে মুখে মুখে করা। তবে এখানে এভাবে আরেকভাবে সমীকরণ সাজানো যায়, যেহেতু অনেকগুলো রাশি যদি কখনো দেওয়া থাকে তখন এভাবে করা যায় যে p -5 অর্থাৎ এই দুটার গ্যাপ ইকুয়াল টু এই পরে 16 মাইনাস কিউ, এই দুটা গ্যাপ সমান সমান, এভাবেও করা যাবে। ঠিক আছে, আচ্ছা তো আসি আমরা তারপরে এই প্রশ্নটা কি সবার ক্লিয়ার? এই টাইপের প্রশ্ন আমাদের বেসিক ম্যাথে সমান্তর ধারাতে দেওয়া ছিল না, কিন্তু গুণোত্তর ধারায় এরকম প্রশ্ন দেওয়া ছিল, আপনারা একটু দেখতে পারেন। ঠিক আছে, 143 নম্বর প্রশ্ন। এটা 143 নম্বর প্রশ্নের অ্যানসার হচ্ছে খ। 2 এবং 9 হচ্ছে পি কিউ এর মান। এরপর আসি জটিল সংখ্যার একটা প্রশ্ন দেওয়া আছে 144 নম্বরে। এই প্রশ্নটা আসলে এর আগের বারেও একটা পরীক্ষায় জটিল সংখ্যার প্রশ্ন আসছিল, কিন্তু বিসিএস এর সিলেবাসে বাট জটিল সংখ্যার প্রশ্ন কিন্তু দেওয়া নাই। ঠিক আছে, আচ্ছা তো যাই হোক আমরা আসি যে এখানে দেওয়া আছে যে i টু দি পাওয়ার -49। ঠিক আছে, i দ্বারা অবাস্তব সংখ্যা বোঝায়, আমাদের কিন্তু সিলেবাসে বাস্তব সংখ্যা পর্যন্ত আছে। ঠিক আছে, তার মানে পুরো সংখ্যা টপিক নাই। তাহলে এই 49 কে যেহেতু এটা বিজোড় পাওয়ার, আমরা যদি এটাকে জোড় পাওয়ার বানায় নিতে চাই, আমাদের একটা বিষয় মনে রাখতে হবে যে i স্কয়ার ইকুয়াল টু -1। এই মানটা কিন্তু আগের যে প্রশ্নটা আসছিল √8 বা √3 এর একটা প্রশ্ন ছিল, ওইটার সাথে হুবহু মিল আছে। আচ্ছা এই প্রশ্নটা কোথা থেকে আসছে দেখেন, ইন্টারমিডিয়েটের জটিল সংখ্যার একটা প্রশ্ন আছে, ওইখান থেকে এই প্রশ্নটা আসছে। বইটা হচ্ছে যে উচ্চতর গণিতে, এটা বিভিন্ন বইয়ে আছে। আমরা এই প্রশ্নটা পাইলাম রূপন্তী প্রকাশনীর একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিতের 2য় পত্রে। ঠিক আছে, জটিল সংখ্যার প্রশ্নে। তো এখান থেকে দেখেন হুবহু দেওয়া আছে রেফারেন্সটা। আপনার ছবিটা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এই বিভিন্ন বই থেকে কিন্তু প্রশ্নগুলো করা হয়, একেবারে সবগুলো বানায় দিচ্ছে সেটা এরকম না। তাহলে এখানে হচ্ছে কি যে আমাদের মনে রাখতে হবে i স্কয়ার ইকুয়াল টু -1। তাহলে আমরা এখানে পাওয়ারটা বিজোড় সংখ্যা দেওয়া আছে, এই কারণে আমরা এটাকে জোড় সংখ্যা বানানোর জন্য যদি আমরা এরকম করি যে পাওয়ার 50 নিয়ে একটা বেশি নিলাম, হ্যাঁ একটা বেশি নিলে আমরা এর সাথে আরেকটা i1 গুণ করতে পারি। ঠিক আছে, i1 গুণ মানে কি, যে +1 মানে হচ্ছে আবার 49 চলে আসবে। ঠিক আছে, আচ্ছা এখন এই 50 কে আমরা এই যে i স্কয়ারের সাপেক্ষে যদি আমরা লিখতে চাই, তাহলে এই 50 কে স্কয়ার দিয়ে -25 গুণন এখানে থাকলো i। এখন আমরা দেখি যে নরমালি আমরা কি জানি যে একটা সংখ্যার উপর পজিটিভ জোড় সংখ্যার পাওয়ার আসলে, সাপোজ হচ্ছে -2, এর উপর যদি জোড় পাওয়ার আসে তাহলে কি হয়, 4 +4 হয়ে যায়। আর যদি বিজোড় পাওয়ার আসে, এখানে কি সংখ্যা হয় হোক বা এই মাইনাস থেকে যায়। তাহলে এই কারণে আমরা দেখতেছি যে এখানে -25 -i স্কয়ার আছে না, -i স্কয়ারটা থাকলো, -i স্কয়ারের মান হচ্ছে i স্কয়ারের মান হচ্ছে -1 বসানোর পরে এখন পাওয়ারটাতে মাইনাস প্লাস কি থাকে থাক, পাওয়ারটা জোড় নাকি বিজোড় এই জিনিসটা দেখতে হবে। তো যেহেতু এখানে পাওয়ার আমরা দেখতেছি বিজোড় সংখ্যা, তাহলে যদি ভিতরে মাইনাস থাকে ওটা মাইনাসে থেকে যাবে। এই জিনিসটা দেখেন, -2 এর উপর কিউব হলে কি হয়, শুধু 8 হয় নাকি -8 হয়, -8 হয়। কিন্তু -2 এর উপর যদি স্কয়ার হয় তখন কিন্তু 4 হয়, -4 হয় না। তার মানে জোড় পাওয়ার থাকলে মাইনাসটা প্লাস হয়ে যাবে। কেন? কারণটা আছে দেখেন, এই -2 গুণন -2 ইকুয়াল টু 4। আর এখানে -2 এর উপর কিউব মানে হচ্ছে -2 গুণন 3টা -2 গুণন, তার মানে বিজোড় সংখ্যক থাকার কারণে -8 হয়ে যাচ্ছে, অর্থাৎ মাইনাসটা থেকে যাচ্ছে। তাহলে এই কারণে যদি 25 পাওয়ারটা যেহেতু বিজোড়, এই জন্য আমরা এই
-1 এর উপর যদি বিজোড় সংখ্যক পাওয়ার থাকে এই কারণে এটার মানটা সরাসরি -1 এ থাকবে, আর এই পাশে হচ্ছে i তো আছে আগে, কারণ i আর -1 যদি গুণ করি তাহলে হয়ে যাবে -i। তাহলে এই প্রশ্নটার অ্যানসার হচ্ছে ঘ। অনেকে বলতে পারেন যে এটা বই থেকে কমন নাই বা এটা তো পড়ানো হয় নাই। আসলে জটিল সংখ্যার প্রশ্ন তো বিসিএস এর সিলেবাসেই দেওয়া নাই, ঠিক আছে। এখন যেহেতু আসতেছে আমরা বেশ কিছু আলোচনা করে দেব নেক্সটে। সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন আসলে তো আর অনেক কিছুই পড়াইতে হবে যেগুলো সিলেবাসে নাই, ঠিক আছে। ওকে, নেক্সট আসি আমরা 145 নম্বর প্রশ্ন। 145 নম্বর প্রশ্ন বলতেছে -25 কিভাবে হলো? ওই যে -50 আছে না, এইটাকে 2 আর -25 বানালাম, ঠিক আছে। আর এখানে তো হচ্ছে i ছিল, এখন এই i এর সাথে স্কয়ারটাকে ঢুকাই নিলাম ভিতরে, আর বাইরে -25 থেকে গেল, এইভাবে 50 থেকে -25 আসছে, ঠিক আছে। ওকে, নেক্সট আসি আমরা 145 নম্বর প্রশ্ন। 145 নম্বর প্রশ্ন আছে, এটা গুণোত্তর গড়ের প্রশ্ন, জটিল কিছু না। এগুলো ব্যাংকের পরীক্ষা আগে নিয়মিত আসছিল, মানে মাঝে মাঝে আসছিল আর কি, তো বিশেষ পরীক্ষা আসে নাই, এবার দিয়ে দিছে। তাহলে 18 আর 72 এর সাধারণ যদি কেউ গড় বাইর করে যে 72 যোগ 18 সমান সমান 90 এর অর্ধেক হচ্ছে 45, তাহলে ভুল হবে, কারণ এইটার নাম হচ্ছে অ্যারিথমেটিক মিন। যারা পরিসংখ্যান করছে তারা জানেন অ্যারিথমেটিক মিন বা গাণিতিক গড়, কিন্তু এই প্রশ্ন গাণিতিক গড় চাই নাই, এই জন্য এটা করা যাবে না। তাহলে গুণোত্তর গড়ের সিস্টেম কি? গুণোত্তর গড়ের ইংলিশ হচ্ছে জিওমেট্রিক মিন। জিওমেট্রিক মিন বাইর করার সিস্টেম হচ্ছে যে যে সংখ্যাগুলো দেওয়া থাকবে তাদের গুণফল বাইর করতে হবে। এই গুণফলের উপর যতটা সংখ্যা গুণ করবেন তত পাওয়ার দিতে হবে বিপরীতমুখী, মানে রেসিপ্রোকাল। তাহলে এখানে যে দুইটা সংখ্যার উপর যদি পাওয়ার স্কয়ার হয় এটা রেসিপ্রোকাল হবে 1/2, মানে হাফ, আর হাফ মানে হচ্ছে রুট। তাহলে আমরা সরাসরি করতে পারি অঙ্কটা 18 গুণন 72 রুট ওভার। তাহলে এই 18 আর 72 যদি বড় সংখ্যার উপর রুট ওভার থাকে তাহলে আমরা জোড়া জোড়া মিলাই দিব। এই 18 আছে না, তাহলে এই 72 থেকে একটা 18 কে বাইর করে নিব। তাহলে 72 থেকে আমরা 18 বের করে নিই, তাহলে আর থাকবে কত? আর থাকবে 4। তাহলে এই 2 18 থেকে আমরা একটা 18 পাবো, আর এই 4 এর উপর রুট মানে হচ্ছে 2, তাহলে 18 × 36। এইভাবে ভেঙে ভেঙে ভাবলে আপনারা দেখেন 18 আর 72 গুণ করতে কিন্তু অনেক সময় লাগবে। এই সময় নষ্ট করতে না চাইলে এইভাবে জোড়া মিলাই দিয়ে একটা দুটা জোড়া থেকে, মানে একটা জোড়া থেকে একটা সংখ্যা রেখে বাকিটা বাদ দিতে হয়। এটা হচ্ছে কারণ কি, যেটা তো মানে হচ্ছে 18 স্কয়ার, 18 স্কয়ার উপর রুট মানে স্কয়ার আর রুট তো কাটা, তাহলে একটা 18 থাকবে, কিন্তু 4 মানে হচ্ছে রুট 2, 4 এর উপর রুট মানে হচ্ছে 2 হবে, ঠিক আছে। তাহলে 18 × 2 = 36। ওকে, নেক্সট আসি আমরা 146 নম্বর। 146 নম্বর প্রশ্ন দেখেন, এটা কিন্তু গুণোত্তর ধারার একটা প্রশ্ন। এই টাইপের প্রশ্ন বোর্ড বইয়ে একাধিক প্রশ্ন আছে, ঠিক আছে। আপনি একটু স্ক্রিনে দেখে নেন, আমাদের বেসিক ম্যাথের নতুন বইয়ে এই প্রশ্নগুলো ইনক্লুড করা হয়েছে এই টাইপের, ঠিক আছে। 146 নম্বর প্রশ্ন। ঠিক আছে, ফ্যানটা একটু চলছে তো, আচ্ছা সমস্যা নেই। তবে সাথে গুণোত্তর ধারার এই প্রশ্নটা দেখেন, এটা যে গুণোত্তর ধারার প্রশ্ন সেটা আগে বুঝতে হবে। 1 - 1 + 1 -1 + 1 -1 প্লাস ... এর সংখ্যা। এখানে অনেকে এই প্রশ্নটা দেখার সাথে একটা মনে হতে পারে যে 1 1 কাটা, এই 1 1 কাটা, তাহলে এইভাবে কাটা দিলে তো সব বাদ চলে গেল, তাহলে তো থাকলো 0। কিন্তু এটা ভুল। কেন ভুল? কারণ এই যে 1 - 1 যদি কাটা যায়, কিন্তু যদি এরপরে আরেকটা 1 থাকে তখন তো অ্যানসার 1 হতে পারে। তার মানে 0 অথবা 1 আপনার মানে মতে, বাট যদি এটা সমান্তর ধারা হয়। আচ্ছা, এখন আসি যে যেহেতু 0 আর 1 দুইটা অ্যানসার একসাথে হবে না, এর যে জোর না বিজোড় আমরা জানি না, তাহলে আমরা এন কে দেখেই অ্যানসার বাইর করার চেষ্টা করব। তাহলে দেখেন ক আর খ এর মধ্যে অ্যানসার হবে না। এখন গ আর ঘ এর মধ্যে যে কনফিউশনটা লাগে যাবে, এটার জন্য আমাদের সূত্র প্রয়োগ করতে হবে। এখন কি চাইছে যে এন সংখ্যক পদের যোগফল বা সমষ্টির যে সূত্র সেটা হচ্ছে, এখানে আগে বাইর করি, এ বা প্রথম পদ হচ্ছে 1, আর আর বা কিউ যেটা মনে করেন, এটা যদি আমরা দেখি যে সাধারণ অনুপাত সেটা হচ্ছে -1/1, তার মানে হচ্ছে -1, অর্থাৎ প্রতিবারে -1 দ্বারা গুণ করা হচ্ছে। প্রথম রাশিকে -1 দ্বারা গুণ করে -1, আবার -1 কে যখন -1 দ্বারা গুণ করা হচ্ছে তখন হয়ে যাচ্ছে +1। এইভাবে আর কি প্রতিবারে -1 দ্বারা গুণ করে আগাচ্ছে। তো এখন আমরা জানি সমষ্টির ক্ষেত্রে এটা যেহেতু 0 এর থেকে ছোট, ঠিক আছে না, 0 এর থেকে ছোট বা ঋণাত্মক, তাহলে এটা সমষ্টির সূত্রটা হবে, সমষ্টির দুটো সূত্র আছে, একটা হচ্ছে পজিটিভ সংখ্যা হলে, একটা নেগেটিভ সংখ্যা হলে। a × 1 - r⁴n ডিভাইডেড 1 - r। এটা হচ্ছে সমষ্টির সূত্র যখন এই r এর মানটা 0 এর থেকে ছোট হবে।
তাহলে এখানে এর মান 1 দেওয়াই আছে, আর উপরে হচ্ছে 1 মাইনাস আর এর মান হচ্ছে -1, ঠিক আছে? এটা হচ্ছে আর এর মান -1 a টু দি পাওয়ার n, আর নিচে হচ্ছে 1 মাইনাস আর এর মান -1। এই মাইনাস দিয়ে কিন্তু দুইটা করে লিখতে হচ্ছে, এটা কিন্তু উল্টাপাল্টা করা যাবে না। তাহলে দেখেন যে এটা সমান সমান হচ্ছে নিচে হচ্ছে 2 আর এখানে 1 টাকে আমরা এখানে হাফ আকারে লিখতে পারি, ঠিক আছে? আর এই 1 মাইনাস -1 এর উপর টু দি পাওয়ার n, এটা তো আর ক্যালকুলেশন করা যাচ্ছে না, ঠিক আছে? তাহলে এটাকে এইভাবে রেখে দিলে অ্যানসারটা দেখেন ঘ নম্বরের সাথে মিলে যাচ্ছে। তাহলে ঘ নম্বর হচ্ছে এই প্রশ্নের অ্যানসার। নতুন কিছু না, এটা কিন্তু আপনারা যারা গুণোত্তর ধারা অঙ্ক করছেন তারা পারেন। তবে এই যে শুরুতেই প্লাস মাইনাস দেখে ভুল করে 0 বা 1 অ্যানসার দিলে করার কিছু নাই, কারণ 0 যদি আপনি দেন তাহলে এটা জোড় সংখ্যক 1 না বিজোড় সংখ্যক 1 এটা তো আপনি জানেন না, তাহলে কিসের ভিত্তিতে দিলেন? ঠিক আছে, আচ্ছা। তাহলে এই প্রশ্নের অ্যানসার হচ্ছে ঘ। 146 দেখানো আছে, 146 এর বি নাম্বারটা দেখেন একটু। এই যে 146 এ এই প্রশ্নে আমাদের বেসিক ম্যাথ বইয়ের 712 নম্বর পৃষ্ঠায় 108 নাম্বার, ওইখানে n এর জায়গায় 2n+1 দেওয়া আছে। এটা কিন্তু বোর্ড বইও আছে, আপনারা দেখেন বোর্ড বইয়ের রেফারেন্সটা সহ দেওয়া আছে, অনুশীলনী 13.2 নবম দশম শ্রেণী। অপশনগুলো ভুল হয়েছে। আচ্ছা, অপশন সমস্যা নাই, আমি যেভাবে অ্যানসার দিলাম সেটা দেখেন। হাফ ইনটু 1 মাইনাস -1 টু দি পাওয়ার n, সবগুলো পাওয়ার লেখা একটু কঠিন তো, এইজন্য হয়তো অপশন বলতে পারি। আচ্ছা, আসি নেক্সটে 147 নম্বর প্রশ্ন। 146 কি সবার ক্লিয়ার? যারা গুণোত্তর ধারার সমষ্টির সূত্রটা জানেন তাদের কাছে কিন্তু অটোমেটিক্যালি ক্লিয়ার হবে। 147 নম্বর প্রশ্ন দেখেন যে √4x³ = 2 হলে তাহলে x টু দি পাওয়ার 3/2 কত? এই ক্ষেত্রে অনেকে শুধু x এর মান বাইর করে তারপরে এখানে বসাই দিতে পারেন, এটা কিন্তু করা যাবে। বাট সমস্যা হচ্ছে যে এইখানে যেহেতু 3/2 এর সাথে একটা মিল আছে, কিরকম দেখেন, এখানে আমাদের সাধারণত শুধু যদি রুট থাকতো তাহলে আমরা কি করতাম? তাহলে আমরা করতাম x³ আর এই রুট মানে হচ্ছে পাওয়ার হাফ, এটা তো সবাই আমরা জানি। তাহলে এই যে দুইটা পাওয়ার থাকলে কি হয়? গুণ হয়। 3 দিয়ে হাফকে গুণ করলে এই 3টা চলে যাবে এইখানে। এখন যেহেতু এখানে রুট নাই, এখানে 4 আছে, তাহলে এই 4 এর পরিবর্তে আমাদের এখানে হবে পাওয়ার 1/4। এই 1/4 এর সঙ্গে যখন এই কিউব গুণ হবে তখন এইটা এখানে চলে যাবে 3/4 হবে। তার মানে আমরা এখান থেকে ডাইরেক্ট, যারা বুঝবেন উল্টাপাল্টা করবেন না, তারা ডাইরেক্ট লিখতে পারেন 4/3 = 2। এখন দেখেন আমি এইভাবে রাখবো নাকি x এর মানটা বাইর করব, নাকি এই যেটা মান চাইছে ওটার সাথে সমন্বয় করব, এটা নির্ভর করবে কার মান বাইর করতে বলছি। এখানে আমরা দেখতেছি যে x টু দি পাওয়ার 3/2 এর মান বাইর করতে বলছি, আর এখানে আমরা দেখতেছি যে সরি কত, এই 1/4 তো, হ্যাঁ 3/4 হবে। তাহলে এর সাথে আছে যে 3/4 আছে, আর এখানে আমাদের 3/2 দরকার। তার মানে এই 4টাকে 2 বানাইতে হবে। 4টাকে 2 বানানোর জন্য আমাদের কি দরকার? যে একটা 2 দ্বারা গুণ করা দরকার। এখন যদি এটা পাওয়ারের সাথে গুণ, তাহলে এটাকে আমরা দুই পাশে বর্গ করি। বর্গ করলে এই পাশে বর্গ করতে হবে, এই পাশে বর্গ। 2 দিয়ে কেটে দিলে x টু দি পাওয়ার 3/2 = 2a² মানে হচ্ছে 4। তাহলে এই প্রশ্নটার অ্যানসার হচ্ছে 4। আপনারা দেখেন এই রকমই প্রশ্ন, যা শুধু এখানে x টু দি পাওয়ার 3/2 এর জায়গায় x³ বলা অঙ্ক আমাদের বেসিক ম্যাথ বইয়ের 656 নম্বর পৃষ্ঠায় 15 নম্বর প্রশ্নে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। ঠিক আছে, ওকে। আমরা আসি এরপরে প্রবাবিলিটির একটা প্রশ্ন। এই প্রশ্নটা যেগুলো আসতেছে এখন 148 নম্বর প্রশ্নটা দেখেন। 147 কি ক্লিয়ার সবার? কেউ যদি কোনো প্রশ্ন ক্লিয়ার না হন তাহলে আপনারা বলে দিবেন, ঠিক আছে? আমরা আবার চেষ্টা করব। আসি 148 নম্বর প্রশ্ন। এখানে প্রবাবিলিটি যে প্রশ্নগুলো আসতেছে নিয়মিত, আমরা কিন্তু আপনাদের গ্রুপে কিন্তু অনেকবার শেয়ার করছিলাম প্রবাবিলিটির এই টাইপের সূত্র দিয়ে যে প্রশ্নগুলো সমাধান করতে হয়। ওইখানে একটা সূত্র ছিল, আপনারা একটু স্ক্রিনে দেখেন ছবিটা, যে এই ছবিটা কিন্তু আমরা শেয়ার করছিলাম, ঠিক আছে? সূত্রের ছবিটা, সূত্র ছবিটা দেওয়া আছে যে P of A intersection B equal to P of A into P of B, এটা একটা সূত্র দেওয়া ছিল। আর একটা সূত্র দেওয়া ছিল P of A union B equal to P of A plus P of B minus এই যে এইটা P of A intersection B। এখন আসি এই বিষয়গুলো অনেকে মুখস্থ করার জন্য মুখস্থ করতে যে
বিরক্ত হয়ে গেছেন, কিন্তু আসলে এটা প্র্যাকটিক্যালি বোঝা যায়। প্র্যাকটিক্যালি কিরকম, এটার সাথে ভেন চিত্রের একটা সম্পর্ক আছে। আমাদের বইয়ে দেখবেন, শুধুমাত্র আমাদের বইয়ে এই জিনিসগুলো পাবেন যে ভেন চিত্রের সাথে সমন্বয় করে আমরা প্রবাবিলিটি সমাধান দিয়েছিলাম। ঠিক আছে, কিরকম বিষয়টা, যে আমরা ভেন চিত্রের যে অঙ্কগুলো করি, যে এই পুরোটা হচ্ছে একটা আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের ভিতরে বৃত্তগুলোকে আমরা বলি এ ইউনিয়ন বি। তাহলে এই পুরো তিনটা বৃত্তের যে অংশ, একটা দুইটা তিনটা, এই তিনটা অংশকে আমরা বলি এ ইউনিয়ন বি। তাহলে এখন এইটা যদি পি অফ এ হয় আর এটা যদি বি হয়, ঠিক আছে, মানে এটা এ এটা বি, তাহলে এই জায়গাটার নাম কি, এই জায়গাটার নাম হচ্ছে এ ইন্টারসেকশন বি। এখন আমরা নরমালি যে অঙ্ক করি যে এইখানে 10 টাকা আর এখানে যদি 20 টাকা হয়, মাঝখানে 5 টাকা হলে কি করতে হয়, 20 যোগ 10 মাইনাস 5, কারণ এই উভয়টা বাদ দিতে হয়। কেননা দুই জায়গাতে, এই 10 এর মধ্যে 5 আছে, এই 20 এর মধ্যে 5 আছে। তো এই জিনিসটা আমরা ভেন চিত্রের মাধ্যমে বুঝলে সহজে মনে রাখতে পারবো যে দুইটা সিঙ্গেল সিঙ্গেল যোগ করার পরে উভয়টা বাদ দিতে হয়। এই জিনিসটা জানা থাকলে কি সুবিধা দেখেন, যে এখন আসি এইটার মান প্রশ্নে দেওয়া আছে পি অফ এ মান হচ্ছে 1/3 প্লাস এটার মান হচ্ছে 3/4 প্রশ্নে দেওয়া আছে। আর এইখানে দেখেন এইটার মান দেওয়া নাই, বাট এইটার যে সূত্র ইন্টারসেকশনের সেটা হচ্ছে ভগ্নাংশ আকারে থাকলে গুণ হয়। তাহলে গুণ করার জন্য কি করতে হবে, যে 1/3 গুণন 3/4, ঠিক আছে, এটা মাইনাস 3 3 যদি কাটা তাহলে 1/4 থাকে। তাহলে আমরা যখন লসাগু করি, 4 3 এর লসাগু হচ্ছে 12, 3 4 যোগ 3 3 9 মাইনাস 4 কে 3 4 12 3, ঠিক আছে, 9 4 13 থেকে 3 গেলে হচ্ছে 10/12, কাটাকাটি করলে হচ্ছে 5/6। তার মানে এ ইউনিয়ন বি এর মান হচ্ছে 5/6। এই যে প্রশ্নটা আমরা সমাধান করলাম, এই প্রশ্নটার যে সূত্রটা আমরা দেখলেন যে আমাদের বইয়ের সূত্রগুলো সুন্দরভাবে এক্সপ্লেন করে দেওয়া আছে। আরেকটা বিষয় দেখেন যে এই প্রশ্নটা হুবহু আমাদের বেসিক ম্যাথের নতুন এডিশনের বইয়ের 874 নম্বর পৃষ্ঠায় প্রশ্ন নম্বর 50। দেখেন আগে কোনো পরীক্ষা আসে নাই, কিন্তু এই প্রশ্নটা আমাদের বইয়ে হুবহু আছে। আচ্ছা, 847 নম্বর পৃষ্ঠা, লিখতে একটু মিস্টেক হয়েছে। 847 নম্বর পৃষ্ঠায় 50 নম্বর প্রশ্ন, ঠিক আছে, হুবহু কিন্তু আছে, আপনারা নিচের দিকে দেখে নিবেন। এরকম আরো অনেকগুলো প্রশ্ন একসাথে আছে। এরপর আসি আমরা 149 নম্বর প্রশ্ন। এই প্রশ্নটা সবাই ভালো করে বুঝতে পারছেন? 148 নম্বরটা আসি এখন 149 নম্বর প্রশ্ন। বলছে যে বাস্তব সংখ্যায় 3x + 2 পরমাণুর ভিতরে 3x + 2 দেওয়া আছে, লেস দ্যান 7। আমাদের পরমাণুর ভিতর থাকলে এবং লেস দ্যান চিহ্ন থাকলে দুই পাশে একই সংখ্যা লেখা যায়, ঠিক আছে। আচ্ছা, দুই পাশে একই সংখ্যা এবং চিহ্নগুলো একই দিলে এক পাশে পজিটিভ এক পাশে নেগেটিভ সংখ্যা নিতে হয়। এখন এই যে x টাকে ফ্রি করতে হবে, যেহেতু সমাধান বের করতে বলছে, মানে 3x এর সঙ্গে দেখতেছি আমরা 2 আছে, তাহলে আমরা উভয় পক্ষে 2 সব পাশে বাদ দিব। বাদ দিলে থাকবে কত, এখানে থাকবে হচ্ছে -9, এখানে থাকবে শুধু 3x আর এখানে হচ্ছে 5। এখন 3 এর সাথে x আছে, 3 টাকে বাদ দিতে হবে, তাহলে 3 দ্বারা ভাগ করব। 3 দ্বারা যদি আমরা সবগুলোকে ভাগ করি তাহলে থাকবে -3 আর x আর হচ্ছে 5/3, চিহ্নগুলো এক। তাহলে এইটা হচ্ছে এই প্রশ্নটার অ্যানসার। এই রকম প্রশ্ন গত 2-3টা বিসিএস এ বেশ কয়েকবার আসছে, আপনারা একটু স্ক্রিনে দেখে নেন যে আমরা এই রকমের প্রশ্ন, এই প্রশ্নটা হুবহু শুধু প্লাসের জায়গায় মাইনাস দিয়ে আমাদের বইয়ের 873 নম্বর পৃষ্ঠায় 44 নম্বর প্রশ্ন অসমতা অধ্যায় হুবহু আছে, আপনারা দেখে নিতে পারেন, ঠিক আছে। আচ্ছা, এবং এই জিনিসটা শুধু প্রশ্ন কমন আসছে বিষয়টা এরকম না, এই জিনিসটা যে কিভাবে শর্টকাটে লিখতে হয় এর আগে কয়েকটা বিসিএস এর প্রশ্নে আমরা দেখাই দিছি, আমাদের বই সুন্দরভাবে সমন্বয় করা আছে। নেক্সট আসি 150 নম্বর প্রশ্ন। 150 নম্বর প্রশ্নে বলা আছে গসাগুর একটা প্রশ্ন, ক্লাস 7 এর বই থেকে হুবহু আসছে। এটা সরি, হুবহু বলতে প্রশ্নটা হুবহু আসতে হবে এরকম না, নিয়মটা হুবহু। এখানে একটা খুব ইম্পর্টেন্ট বিষয় বলছে যে এর সংখ্যা সহগের গসাগু নিচের কোনটি। সংখ্যা সহগ মানে কি? সংখ্যা সহগ মানে হচ্ছে এই সংখ্যা 6 এবং 4, সহগ মানে এদের সামনে আছে, ঠিক আছে। তাহলে এই 6 এবং 4 এর গসাগু কত? আমরা জানি বীজগণিতের ক্ষেত্রে গসাগু, পাটিগণিতের ক্ষেত্রে গসাগু মানে হচ্ছে যে এই 6 এবং 4 দুইটাকে ভাগ করা যায়, এরকম যতগুলো সংখ্যা আছে তার মধ্যে সবথেকে বড় সংখ্যা। তাহলে এদের দুইটাকে ভাগ করা যায়, 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায়। যেহেতু 2 হচ্ছে বড় সংখ্যা, তাহলে এই 2 হচ্ছে এদের গসাগু। এই প্রশ্নের অ্যানসার হচ্ছে 2, কিন্তু অপশনের মধ্যে 2 না থাকার কারণে কোনটি নয় বা ঘ অ্যানসার।
তো অনেকেই এই প্রশ্নটার অ্যান্সার নিয়ে কনফিউশনে আছেন যে অ্যান্সারটা ঘ হবে নাকি এ স্কয়ার বি সি এগুলোর গসাগু বাইর করে খ নম্বর হবে অ্যান্সার। তো তাদের কনফিউশন দূর করার জন্য আমরা একটা ছবি দিয়েছি, দেখেন যে ক্লাস 7 এর বইয়ে এই ক্লাস 7 এর বই এই প্রশ্নটা যে সংখ্যা সহগ বলতে কি বোঝায় সেই জিনিসটা সুন্দরভাবে দেওয়া আছে। আপনারা যার ছবিটা একটু দেখেন, বোর্ড বই বের করে মিলাই নিতে পারেন। এখানে নিচের দিকে বলা আছে যে এখানে সংখ্যা সহগ 2 ও 1 এর গসাগু বা লসাগু, ঠিক আছে? সংখ্যা সহগ মানে শুধু সংখ্যাগুলো। ওকে, নেক্সট আসি আমরা 151 নম্বর প্রশ্ন। এই প্রশ্নটা আমাদের বইয়েও আছে, হ্যাঁ আমাদের বইয়ে এই রকমের প্রশ্ন আছে গসাগু অধ্যায় বীজগণিতের, আপনারা দেখে নিতে পারেন, ঠিক আছে? ওকে, নেক্সট আসি 151 নম্বর প্রশ্ন। বলছে যে 2 log 10 to the power 5 plus log 10 to the power 36 minus log 10 to the power 9। আমরা এখানে দেখতেছি যে log 10 সবখানে আছে, বাট এখানে 5 এখানে 36 এখানে 9 আছে, এখানে 2 সামনে আছে, আর কোথাও 2 সামনে নাই। তার মানে শুধু log 10 কমন নেওয়া যাচ্ছে না এই 2 এর জন্য। তাহলে 2 কে যদি আমরা এই 5 এর উপর উঠাই দেই, ঠিক আছে, তাহলে আমাদের আসতেছে কি যে log 10 5 to the power স্কয়ার, 5 এর উপর স্কয়ার মানে হচ্ছে 25। তাহলে 25 প্লাস log উপরে নিচে এত প্রশ্নগুলোতে এই জন্য একটু সমস্যা হচ্ছিল, মাইনাস log 10 to the power 9। এখন log 10 যদি আমরা কমন নিই তাহলে এখানে থাকতেছে 25। আমরা জানি কমন নেওয়ার পরে যেটা যোগ চিহ্ন ছিল সেটা গুণ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এখানে গুণ 36 আর এখানে বিয়োগ চিহ্ন থাকার কারণে ভাগ 9। তাহলে 9 জায়গাতে 4 4 25 এ 100। তাহলে log 10 এর উপর 100, এটাকে আমরা log 10 to the power 2 অর্থাৎ 2 log 10, এইটার মান হচ্ছে 1। এটা সূত্র আছে একটা, log a সমান 1 হয়। তাহলে এটা যদি বাদ দিয়ে দিই তাহলে আমাদের শুধু থাকে 2। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 2। এরকম প্রশ্ন পেজ নাম্বার ভুল আছে, পেজে ভুল আছে, কি বলতে চান? আচ্ছা সমস্যা নেই, নেক্সট আসি আমরা। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 2। পাটিগণিতের একটা প্রশ্ন দিয়েছে অনেক গয়া মায়া করে, ঠিক আছে? পাটিগণিতের প্রশ্ন তো আসলে 3টা দেওয়ার কথা ছিল, তাই না? সিলেবাসে যেভাবে বলা আছে সেভাবে তো ঠিক রাখে নাই। তো যাই হোক, এখানে পাটিগণিতের যে প্রশ্ন আছে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ হলো। দ্বিগুণ হলে মানে কি আমরা সবসময় গুরুত্ব দিব ক্রয় মূল্যটা যেন 100 হয়, এই টাইপের, ঠিক আছে? তাহলে ক্রয় মূল্য 100, বিক্রয় মূল্য কি 200? না, বিক্রয় মূল্যটার থেকে ক্রয় মূল্য দ্বিগুণ, ঠিক আছে? আচ্ছা, তো এই জন্য বিক্রয় মূল্যটা হচ্ছে 50। তাহলে আমরা ধরি ক্রয় মূল্য হচ্ছে 100 আর বিক্রয় মূল্যটা 50। ক্রয় মূল্য 100 ধরে লাভ কি 100 এর উপর ডাইরেক্ট হিসাব করা যাবে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে ক্ষতি হচ্ছে কত টাকা? ক্ষতি হচ্ছে 50 টাকা। তাহলে কত টাকায় 50 টাকা ক্ষতি? এই যেহেতু আমরা ক্রয় মূল্য 100 ধরছি, 100 তে যত ক্ষতি হয় ওটাকে সরাসরি পার্সেন্টেজ বলা যায়। এখানে ক্ষতির হার হচ্ছে সরাসরি 50%, ঠিক আছে? ওকে, নেক্সট আসি আমরা 153 নম্বর প্রশ্ন। 153 নম্বর প্রশ্ন ফাংশনের একটা ইন্টারেস্টিং প্রশ্ন আসছে। সেই প্রশ্ন এই ফাংশনের এই অধ্যায়টাতে আমাদের বেসিক ম্যাথে যখন আমি ফেব্রুয়ারি মাসে লিখতেছিলাম বইয়ের কাজ, তখন আমাদের এই বিপরীত ফাংশন, ডাবল ফাংশন অনেকগুলো বিষয় লেখা হয়েছিল বিভিন্ন বোর্ড বইয়ের সমন্বয় এবং বিভিন্ন ওয়েবসাইটের সমন্বয়। কিন্তু বইয়ের পরিধিটা অনেক বড় হয়ে যাওয়ার কারণে এবং এইরকম প্রশ্ন আগে না আসার কারণে এই টাইপের প্রশ্নগুলা বাদ দেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে আজকে পরীক্ষাটা চলে আসছে, তো আমাদের বই না থাকার কারণে ব্যাড লাগ, তবে আমি এটা করে দিতেছি। বিপরীত ফাংশনের বিষয়টা বোঝার আগে জিনিসটা দেখেন, যে ফাংশনের যে নরমাল মূল যে অংশটা দেওয়া আছে, এখান থেকে এই যে পরবর্তীতে যে বিপরীত ফাংশনের মান বের করতে বলছি, এটা বের করার আগে এখান থেকে কিভাবে বের করতে হয় সেটা আমরা দেখি একটু। এটা একটা বেসিক সূত্র আছে বিপরীত ফাংশনের মান বের করার জন্য। সেটা হচ্ছে যে ax প্লাস মাইনাস b হলে এখানে যদি প্লাস থাকে তাহলে এই সূত্রের মধ্যে x প্লাস, এখানে প্লাস মাইনাস এখানে প্লাস মাইনাস দিতেছি। আচ্ছা, আমি বোঝাই দিতেছি। এখানে দেখেন যে যদি এইরকম ax প্লাস অথবা মাইনাস, মানে প্লাস যদি এখানে থাকে তাহলে এইখানে হবে মাইনাস। এটা হচ্ছে যে বিপরীত ফাংশনের মান বের করার বেসিক একটা সূত্র। তাহলে ax প্লাস যদি b হয় তাহলে এখানে হবে মাইনাস, আর এইখানে যদি মাইনাস থাকে তাহলে এখানে হবে প্লাস।
এটা বসাই দেওয়ার পরে ডাইরেক্ট মান বসানো যাবে। তাহলে দেখেন যে এখানে দেওয়া আছে যে ax সরি এখানে প্লাস মাইনাস এখানে প্লাস মাইনাস সূত্র বসাই দিলাম। আমরা এখন এখানে দেখতেছি যে a of x সমান সমান 2x plus 1 দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে এই প্রথমে যে 2টা আছে এটার নিচে যাবে আর x এখানে প্লাস থাকার কারণে -1, ঠিক আছে। এখন দেখেন আমাদের মান বের করতে বলছে বিপরীত ফাংশনের f of -1 into 2 ইনভার্সের মান বের করতে বলছে বিপরীত ফাংশনের মান। তাহলে বিপরীত ফাংশনের মান যদি আমরা বের করতে চাই যেখানে আমাদের x আছে ওইখানে আমরা 2 বসাই দিলেই হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা তাহলে হচ্ছে 1/2। এরপর অনেকগুলো প্রশ্ন আমাদের বইয়ে ইনক্লুড করার কথা ছিল কিন্তু আমরা দেই নাই। আপনারা ছবিটা দেখেন আর এরকম অনেকগুলো প্রশ্ন আছে। ধরুন আছে যে এখানে আপনাদের একটা দেই আমি f of x সমান সমান 3x plus 4 হলে, ঠিক আছে, f of 2 এর মান কত। এরপর অনেকগুলো প্রশ্ন আছে আর কি বিভিন্ন সোর্স থেকে আমি কালেক্ট করছিলাম। তো এইটা হচ্ছে সবথেকে সহজ, আরো দুই এক ভাবে করা যায় বাট যেহেতু এটা নিয়মে সহজ এইটা আমরা রাখলাম। ওকে নেক্সট আসি 154 নম্বর প্রশ্ন। 154 নম্বর প্রশ্নটা দেখেন। 154 নম্বর প্রশ্নটা হচ্ছে যে ত্রিভুজের একটা প্রশ্ন আসছে কোণ সংক্রান্ত। এই প্রশ্নটা আমাদের এর আগে একটা পরীক্ষা আসছে বেসিক ম্যাথ বইয়ের 922 নম্বর পৃষ্ঠায় 116 নম্বর প্রশ্নটা হুবহু একেবারে চিত্রটা সহ হুবহু আছে। এখানে দেওয়া আছে যে এবিসি বি কোণের পরিমাণ হচ্ছে 48 ডিগ্রি। তাহলে এবিসি একটা ত্রিভুজ এবং এবি ইকুয়াল টু এসি। তাহলে দেখেন এ বি সি এটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজের এই কোণটা হচ্ছে 48 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 48 ডিগ্রি। এখন তারপরে কি বলতেছে যদি ইএফ এবি এবং এসি কে এমন ভাবে সেট করে যে ইএফ সমান্তরাল বিসি, তাহলে দেখেন এই যে এখানে এই ইএফ নামে একটা সরলরেখা এই এবি এবং এসি কে সমান্তরাল ভাবে সেট করছে। সমান্তরাল ভাবে সেট করলে আপনি খেয়াল করেন এটা 48 আর 48 যদি 84 হয় সরি 96 হয় তাহলে উপরের এই এ কোণটা কত হবে? এ কোণটা হবে 180 থেকে 96 বাদ দিলে 84, তার মানে এই কোণটার মান হচ্ছে 84 ডিগ্রি। এখন দেখেন যে আপনি যদি এই নিচের অংশটা বাদও দেন তাহলে এখানেও কিন্তু 48 ডিগ্রি এখানে 48 ডিগ্রি হবে। এই জিনিসটা খুবই ইন্টারেস্টিং যে এখানে বৃদ্ধি করার পরে যদি 48 হয় তাহলে বৃদ্ধি করার আগেও 48 হবে। আবার দেখেন আবার যদি এদিকে নিচে আনে তারপরে এখানে কোণটা আনে না এখানেও কিন্তু 48 হবে। কারণটা কি? কারণটা হচ্ছে যে এই পাশের বাহুটা প্রত্যেকবারে যত বড় হচ্ছে এই পাশের বাহুটাও কিন্তু তত বড় হচ্ছে, অর্থাৎ এটা সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষকোণ যদি 84 হয় আপনি যে কোনোখানে সরলরেখা টানেন নিচের যে বাহুটা এখানে কোণ দুই পাশে দুইটা হবে সমান সমান বা 48 ডিগ্রি। তো আসলে আমাদের বাইরে করতে বলছে কি? বাইরে করতে বলছে যে এ কোণ মানে শীর্ষ কোণটা আর এ এফ ই কোণ, এ এফ ই কোণ মানে এই কোণটা, এই দুটো কোণ মিলে কত। তাহলে আমরা দেখতেছি যে এ কোণ আর এফ কোণ এই দুটোর মান হচ্ছে 84 প্লাস 48 সমান সমান 132 ডিগ্রি। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 132 ডিগ্রি। শুধু চিত্র আঁক করতে পারতে হবে আর ওই যে সমান্তরাল হলে যে 48 এর জায়গায় 48 হবে এই জিনিসটা জানা থাকতে হবে। ওকে নেক্সট আসি আমরা লাস্ট ওয়ান ম্যাথের 155 নম্বর প্রশ্ন। স্যার এটা তো অন্য নিয়মে করা যায়। হ্যাঁ ওটা তো আরো একভাবে করা যেত ফাংশনের বিপরীতকরণ করে দিয়ে, আসলে বেশি প্যাসেজে চাইলাম না এইজন্য স্কিপ করলাম। 155 নম্বর 154 নম্বর ফটো দেখা যাচ্ছে তাহলে হচ্ছে আচ্ছা 155 নম্বর দেখেন। 155 নম্বর বলতেছে যে log 10 to the power x equal to -1। এটা তো খুবই সিম্পল একটা প্রশ্ন। এই সিম্পল প্রশ্নগুলো যারা পারবেন না তাদের কিন্তু আসলে অন্যদের থেকে অনেক পিছায় পড়বে। একেবারে ধরে নিলেও না পারেন সমস্যা নাই দুই একটা, কিন্তু যেগুলো সবাই পারে ওগুলো পারতে হবে। তাহলে এই সূত্র ডাইরেক্ট আমরা জানি যে log -1 equal to x ইনভার্স হয় আর কি। তাহলে x সমান সমান ইনভার্সের কারণে 1/10 1/10 মানে হচ্ছে 0.1। তাহলে এই প্রশ্নের অ্যানসার হচ্ছে ক 0.1। এই পুরোটা হচ্ছে ম্যাথের প্রশ্ন। সবাই কি এই ম্যাথের প্রশ্নগুলো ক্লিয়ার? আচ্ছা এখন বলেন তো কোন প্রশ্নগুলো কঠিন ছিল? এখানে 2-3টা প্রশ্ন আননোন ছিল। সেই 2-3টা প্রশ্নের মধ্যে আচ্ছা আমাদের এই লাস্ট প্রশ্নটা করে দিলাম, এটা বেসিক ম্যাথের লগারিদম অধ্যায়ে 680 নম্বর পৃষ্ঠা 49 নম্বর অঙ্ক। এখানে -1 এর জায়গায় প্রশ্নে -2 -3 এরকম 2-3টা প্রশ্ন ছিল কিন্তু নিয়ম তো হুবহু একই হবে। তো এই ক্ষেত্রে দেখা গেল যে এই পুরো প্রশ্ন বিশ্লেষণ করে ফাংশনের যে প্রশ্নটা এই প্রশ্নটা একেবারে আনইউজুয়াল প্রশ্ন ছিল, বোর্ড বইয়ে যদিও আছে, ঠিক আছে, ওই টাইপের অনেক প্রশ্ন।
আর জটিল সংখ্যার যে প্রশ্ন, এই দুটো প্রশ্ন বাদে বাকি প্রশ্নগুলো কিন্তু পারার মতো ছিল। হয়তো বা কারো প্র্যাকটিস না থাকার কারণে বা কারো সময় স্বল্পতার কারণে অথবা হুবহু মানে নিয়ম কমন না পড়ার কারণে অনেকে পারেন নাই, কিন্তু বাকি যে 13টা প্রশ্ন এগুলো পারার মতো ছিল। অ্যাটলিস্ট 10টা প্রশ্ন কিন্তু সবাই এভারেজে মানে যারা পারছে তো পারছেই, ঠিক আছে। তো আমরা মানসিক দক্ষতার প্রশ্নটা সমাধান দিব নাকি পরে করবো বলেন? মানসিক দক্ষতার প্রশ্ন সমাধান করলে এখনই দিব নাকি পরে দিব বলেন? আপনার যেভাবে বলবেন সেভাবে সমাধান দিব। আমাদের বেসিক ম্যাথের এই ষষ্ঠ এডিশনের বই থেকে 12টা প্রশ্ন কিন্তু প্রায় হুবহু কমন আসছে, জাস্ট দুই একটা ডিজিট চেঞ্জ করে। আর বাকি যে 3টা প্রশ্ন আপনারা দেখতেছেন, একটা প্রশ্ন সিলেবাসের বাইরে, একটা প্রশ্ন একেবারে নতুন ফাংশনের, ঠিক আছে। আর ওই যে গুণোত্তর গড়ের যে প্রশ্নটা, ওই প্রশ্নটা আসলে সহজ প্রশ্ন, কিন্তু কোনো বইয়ে ওইভাবে ইনক্লুড করা হয় নাই, এর আগে কোনো এরকম প্রশ্ন আসে নাই এই জন্য।